ওয়াও ম্যাম, আপনার চুল কত সুন্দর, কত লম্বা। আপনার চুলের দিকে তাকালেই আমার লোভ লাগে। আপনার এত বড় চুল কি করে হলো ম্যাম? আমাকে একটু বলবেন? আমিও আপনার মতো চুল বড় করতে চাই। আমি চুলে কিছুই করি না রিম্পি। প্রত্যেক সপ্তাহে 3 বার করে শ্যাম্পু করি আর মাথায় একটু ভালো করে জবা ফুল দিয়ে ডিম দিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করি, তাতেই আমার চুল বড় হয়ে যায়। ইস, মাথায় ডিম দিলে তো খুব বাজে গন্ধ হবে ম্যাডাম। কিন্তু মাথায় ডিম দেওয়ার ফলে যদি আপনার মতো এত সুন্দর বড় কালো ঘন চুল পাওয়া যায়, তাহলে আমি কালকে থেকেই ডিম ব্যবহার করব আর আমিও আপনার মতো বড় চুল নিয়ে স্কুলে আসব। দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায় আর স্কুল ছুটির পর রিম্পি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে তার মাকে জানিয়ে দেয় যে এবার সে চুল বড় করবে। আর তার মা বিষয়টা শুনে মোটেই খুশি হয় না, কারণ তার মা খুবই মডার্ন ছিল আর সে একদমই চায় না যে তার মেয়ে রিম্পি চুল বড় করুক। ফলে সে তার মেয়েকে অনেক বকাবকি করে, কিন্তু রিম্পি তার মায়ের কথা শুনতে চায় না। এভাবে প্রত্যেকদিন রিম্পি চুল বড় করার জন্য ডিম এবং জবা ফুলের রস ব্যবহার করে। আর এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছু মাস কাটে। কিন্তু সত্যি সত্যি অনেক কিছু করার পরও রিম্পি চুল কিছুতেই বড় হতে চায় না, তাই তার মন ভীষণ পরিমাণে খারাপ করে। আর মালতী ম্যাডামও বুঝতে পারে যে রিম্পির চুল বড় হয়নি বলে তার মন খারাপ। মন খারাপ করতে নেই রিম্পি, এরকম চাইলেই চুল বড় হয় না। তুমি জানো, আমারও অনেক বছর সময় লেগেছিল চুল বড় করতে। তোমার এখন বয়সই বা কত? তুমি এত তাড়াতাড়ি মন খারাপ করো না। তুমি এখন থেকে চুল বড় করতে চাইছো তো? দেখবে কয়েক বছরের মধ্যেই তোমার চুল আমার থেকেও বড় হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু তবুও রিম্পি চুল বাড়তে চায় না। ফলে একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরছে, এমন সময় সে একটা বিজ্ঞাপন দেখতে পায়। আর সেই বিজ্ঞাপনে ডক্টর লিঙ্কার চুল বড় করার ওষুধের ব্যাপারে লেখা থাকে। সেই ওষুধ মাখলে 7 দিনের মধ্যে চুলের দীর্ঘতা একেবারে কোমর পর্যন্ত ছাড়িয়ে যাবে। আর বড় চুলের একেবারে দীর্ঘস্থায়ী সমাধান হলো ডক্টর লিঙ্কার ওষুধ। এরকম ওষুধের বিজ্ঞাপন দেখে রিম্পি প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই তো, আমি এবার ডাক্তারবাবুকে চুল দেখাতে যাব। আর মালতী ম্যাডামের জবা আর ডিম আমার মাথায় একদম কাজ করেনি, কিন্তু এই ওষুধ কাজ করবে, কারণ এখানে লেখা আছে একেবারে চুল বৃদ্ধির দীর্ঘস্থায়ী সমাধান। তাই আমার চুল বড় হতে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু আমার কাছে তো টাকা নেই। এই ভাবতে ভাবতে রিম্পি বাড়িতে চলে যায়। আর বাড়ি গিয়ে তার চোখ পড়ে তার মায়ের আলমারির দিকে। আলমারিতে চাবি ঝুলতে দেখে রিম্পি নিজেকে সামলাতে পারে না। সে তার চুল বড় করার জন্য মায়ের আড়ালে আলমারি খুলে টাকা নিয়ে নেয়। আর সেদিনই সে লুকিয়ে লুকিয়ে ডাক্তার লিঙ্কার কাছে চলে যায়। তুমি একদম চিন্তা করো না, আর তুমি ঠিক সময় আমার কাছে এসেছো। তুমি এখন সবেমাত্র ক্লাস 10-এ পড়ো। তুমি এখন থেকে যদি আমার ওষুধ ব্যবহার করা শুরু করো, তাহলে দেখবে যখন বড় হবে তোমার চুল সব মাটিতে লুটিয়ে যাবে, আর 7 দিনের মধ্যে এমনিতেই তোমার চুল কোমর ছাড়িয়ে যাবে। ডাক্তারবাবুর কথা শুনে রিম্পি খুবই খুশি হয়। তাই সে বেশি দেরি না করে একেবারে 2000 টাকা দিয়ে চুল বড় করার ওষুধ কিনে নেয় আর সেই ওষুধ বাড়িতে নিয়ে আসে। সেই দিন রাত্রিবেলা থেকেই রিম্পি নিজের চুলে সেই ওষুধ ব্যবহার করতে থাকে। আর সে প্রত্যেক দিন ফিতে দিয়ে নিজের চুলের দৈর্ঘ্য আয়নার সামনে দাঁড়িয়ে মাপতে থাকে যে তার চুল আগের তুলনায় বড় হয়েছে কিনা। কিন্তু এবারও রিম্পি একেবারে হতাশ হয়ে পড়ে, কারণ 3 দিন হয়ে গেল এখনো তার চুলের দৈর্ঘ্য আগের মতোই আছে আর তার চুল 1 আঙুলও বাড়েনি। ফলে রিম্পি ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। এই দুশ্চিন্তায় রিম্পি রাত্রিবেলা ঘুমাতে পারে না। কিন্তু পরের দিন সকালবেলা রিম্পি যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন সে প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ তার চুল আগের তুলনায় বেশ অনেকটাই বেড়ে গেছে। শুধু তাই নয়, তার চুল একেবারে কোমর পর্যন্ত পৌঁছে গেছে। এ কি, আমার চুল 1 রাতের মধ্যে এতটা বেড়ে গেল? ওয়াও, এটা তো দারুণ ব্যাপার। তার মানে প্রত্যেক দিনই আমার চুল অল্প করে বাড়ছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমার চুল এরকম 1 রাতের মধ্যে কোমর পর্যন্ত কিভাবে পৌঁছে গেছে। যাক, আমি খুব খুশি, আমার চুল এবার বড় হচ্ছে। এই খুশিতে রিম্পি একেবারে লাফিয়ে ওঠে, কারণ তার চুল অনেক দিন পর এতটা বড় হয়েছে। আর 7 দিনের মধ্যে তার চুল একেবারে কোমর ছাড়িয়ে যায়। সে নিজের চোখে নিজের লম্বা চুল দেখে বিশ্বাস করতে পারে না।
আর কমলা দেবীও তার মেয়ের মাথার লম্বা চুল দেখে অবাক হয়, কিন্তু সে একেবারেই বিষয়টা পছন্দ করতে পারে না। আর সেদিনের পর থেকে রিম্পি তার লম্বা চুলে বিভিন্ন রকমের স্টাইল করে স্কুলে যেতে শুরু করে। বাবা, রিম্পি, তোর চুলে মালতী ম্যাডামের টোটকা তো বেশ ভালোই কাজ করেছে। কত তাড়াতাড়ি তোর চুল বেড়ে গেল। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে তোর চুল এতটা বড় হয়ে গেছে। কেন রে, তুই তো আমার চুলকে কাকের বাসা বলেই খেপাচ্ছিলিস, এখন আবার হঠাৎ করে আমার চুল তোর পছন্দ হয়ে গেল? আর শোন, আমার লম্বা চুলে একদমই তুই নজর দিবি না, ঠিক আছে? আর আমি এবার আমার চুল আরো বেশি লম্বা করব। এভাবেই রিম্পি তখনও তার চুল বৃদ্ধি করার জন্য ওষুধ ব্যবহার করতে থাকে। আর তার চুলের প্রতি এতটাই লোভ হয়ে যায় যে সে প্রতিদিন সেই ওষুধ আরো বেশি বেশি করে ব্যবহার করে, আর তার চুল আরো বেশি করে বাড়তে থাকে। এবার কিছু মাসের মধ্যেই তার চুল একেবারে হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। আর কিছুদিনের মধ্যেই মালতী ম্যাডামের থেকেও তার চুল অনেক বড় হয়ে যায়। ফলে রিম্পি এখন নিজের মনে খুবই অহংকার বোধ করে। আর সে আয়নার সামনে বসে বসে স্কুলে যাওয়ার আগে নিজের চুলে একটা সুন্দর স্টাইল করে। বাহ রিম্পি, তোমার চুল তো এখন আমার থেকেও অনেক বড় হয়ে গেছে। তুমি বেকার বেকার মন খারাপ করছিলে। আমি তো তোমাকে বলেইছিলাম তোমার চুল নিশ্চয়ই বাড়বে, কারণ আমি জানি জবা ফুল আর তার সাথে ডিম খুব ভালো কাজ করে। ম্যাডাম, রাখুন তো আপনার জবা ফুল আর ডিমের কথা। আপনি যতই আমার বড় চুলের প্রশংসা করুন না কেন, আমি জানি যে আমার বড় চুল দেখে আপনার হিংসা হচ্ছে, কিন্তু আমি আমার বড় চুলের রহস্য আপনাকে বলবো না। আর আপনি আমাকে যে জবা ফুল আর ডিমের প্যাক ব্যবহার করার কথা বলেছিলেন সেটা মিথ্যা ছিল। আর আমি জানি আপনি কি করে চুল বড় করেছেন, সেই খবর আমার কাছেও আছে। রিম্পি মনে মনে ধরে নেয় যে মালতী ম্যাডামও সেই ওষুধ মেখে নিজের চুল বড় করেছে। আর কিছুদিনের মধ্যেই রিম্পির এরকম পায়ের হাঁটু ছাড়ানো বড় চুল তার জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া মানেই মাথায় উকুন হওয়া, আর যদি কারোর চুল বড় হয় তাহলে তো আর কোনো কথাই নেই। রিম্পি একদিন ক্লাসে বসে বসে অঙ্ক করছে, সেই সময় হঠাৎ করে তার মাথা ভীষণ পরিমাণে চুলকাতে শুরু করে। আর সে দেখে যে বেঞ্চের উপর রাখা অঙ্ক খাতায় টপ টপ করে উকুন পড়ছে। এরকম উকুন দেখে রিম্পি খুবই ভয় পেয়ে যায়। এ বাবা, আমার এত বড় সুন্দর চুলে এত উকুন হলো কি করে? আমার তো আগে মাথায় কোনোদিনও উকুন ছিল না। এবার আমি কি করব? উকুনের জন্য আমার যদি এত বড় চুল নষ্ট হয়ে যায়। এই বলে রিম্পি আরো বেশি করে নিজের মাথা চুলকাতে শুরু করে। আর তখন তাদের অঙ্ক স্যার শ্যামল বাবু দেখতে পায় যে রিম্পির মাথা থেকে উকুন তার খাতার উপর পড়ছে। এই দেখে শ্যামল বাবু বলে, তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও রিম্পি, কারণ আমি তোমাকে ক্লাসে অ্যালাউ করতে পারবো না। আর নিজের এত বড় চুল যখন সামলাতে পারো না, তাহলে বড় চুল করেছো কেন? ইস, তোমার মাথায় কত উকুন, ছি ছি ছি। যাও, তুমি এই উকুন নিয়ে এখনই ক্লাস থেকে বাইরে বেরিয়ে যাও। আগে মাথার উকুন পরিষ্কার করবে, তারপরে স্কুলে আসবে, বুঝেছো? ক্লাস থেকে বেরিয়ে গিয়ে রিম্পি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। আর এভাবে প্রত্যেকদিন মাথায় উকুন হয়ে যাওয়ায় তাকে প্রত্যেক শিক্ষিকা এবং শিক্ষকের কাছে বকা শুনতে হয়। একদিন মালতী ম্যাডামও মাথায় উকুনের জন্য রিম্পিকে ভীষণ বকাবকি করে। এর ফলে রিম্পি স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। দেখেছিস, আমি তোকে চুল বড় করতে বারণ করেছিলাম তো, এবার ঠেলা সামলা। আমি তোর মাথার উকুন পরিষ্কার করে দিতে পারবো না। আমি তোকে নিয়ে গিয়ে তোর বড় চুল কাটিয়ে ছোট করে দেব, তাহলেই তোর মাথা থেকে উকুন যাবে। না মা, আমি কিছুতেই আমার বড় চুল কাটবো না। আমি যে করেই হোক আমার উকুন সারিয়ে তুলবো। আমি জানি সরু চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথার উকুন চলে যায়, আর আমি উকুন কমানোর তেলও ব্যবহার করব, কিন্তু আমি চুল কাটবো না। এই বলে রিম্পি তার মাথায় সরু চিরুনি ব্যবহার করতে শুরু করে, আর সেই সাথে মাথায় উকুন কমানোর তেলও ব্যবহার করে। কিন্তু তাতেও রিম্পির মাথায় উকুন কমতে চায় না। এর ফলে সে প্রত্যেকদিন কান্নাকাটি করে, আর এমনকি সে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। একদিন সে রাত্রিবেলা মাথায় উকুন কমানোর তেল এবং চুল বাড়ানোর তেল একসঙ্গে ব্যবহার করে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, সে একেবারে ভয়ে আঁতকে ওঠে, কারণ সে দেখে যে তার মাথার চুল একেবারে গায়েব হয়ে গেছে, আর সে পুরোপুরি টাকে পরিণত হয়েছে। এ বাবা, হাই হাই, আমার এত বড় চুল কোথায় গেল? কালকে রাত্রিবেলা আমার মাথা ভর্তি চুল ছিল,
কিন্তু সকালে আমি টাক হয়ে গেলাম কি করে। রিম্পির মা তখন ঘরে এসে দেখে যে তার মেয়ে টাক মাথা নিয়ে কান্নাকাটি করছে। এই দেখে কমলা দেবীও খুব ভয় পেয়ে যায়। রিম্পি আসলে বুঝতে পারে না যে এরকম চুল বাড়ানোর তেল এবং উকুন কমানোর তেল একসাথে মাখার ফলে তার চুলের উপর উল্টো রিয়াকশন হয়েছে আর তার মাথার সমস্ত চুল ঝরে গেছে। কিন্তু সে নিজের দোষ সম্পূর্ণভাবে মালতী ম্যাডামের ঘাড়ে চাপিয়ে দেয়। মা, আজকে মালতী ম্যাডামের জন্য আমি টাক হয়ে গেলাম। আমাকে মালতী ম্যাডাম বলেছিল প্রত্যেকদিন ডিম আর জবা ফুল ব্যবহার করতে, তাই আমি ডিম আর জবা ফুল ব্যবহার করতে করতে চুল বড় করেছিলাম। কিন্তু এরপর যখন আমার মাথায় উকুন হলো তখনও ম্যাডাম আমাকে বলেছিল মাথায় ডিম আর জবা ফুল ব্যবহার করতে, আর সেটা ব্যবহার করার ফলেই আমি এখন টাক হয়ে গেছি। এই কথা শুনে কমলা দেবী ভীষণ রেগে যায় আর সে তখনই রিম্পিকে নিয়ে স্কুলে চলে যায় আর মালতী ম্যাডামকে খুবই বাজেভাবে দোষারোপ করতে থাকে। দেখুন দিদি, একদম ফালতু কথা বলবেন না। আপনার মেয়ে আমার জন্য টাক হয়ে গেছে, এই কথাটা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। এই রিম্পি, তুমি সত্যি কথা বলো। তুমি আগের দিন আমাকে বলেছিলে যে তোমার চুল বাড়ার রহস্য তুমি আমাকে বলবে না, আর আজকে যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে কিন্তু প্রিন্সিপাল ম্যাডামকে বলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। মালতী ম্যাডামের কথা শুনে রিম্পি ভীষণ ভয় পেয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে সত্যি কথা বলে দেয়। এর ফলে মেয়ের বোকামির কথা শুনে কমলা দেবী তার মেয়েকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে। তারপর থেকে সে আর কখনো তার মেয়েকে চুল বড় করার অনুমতি দেয় না। কিন্তু রিম্পি যখন বড় হয়ে ওঠে তখন সে নিজের চুল সাধারণভাবে বড় করতে শুরু করে। রত্না দেবী তার দুই মেয়ে শিলা এবং প্রিয়ার সঙ্গে বাস করে আর তারা অত্যন্ত মধ্যবিত্ত হওয়ায় তাদের মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে দুই মেয়েকে মানুষ করে আর দুই বোনকে কোনোদিনও কোনো কিছুর অভাবও বুঝতে দেয় না। কিন্তু বড় মেয়ে মায়ের কষ্ট বুঝতে পারলেও ছোট মেয়ে ভীষণ পরিমাণে বড়লোকি চালে অভ্যস্ত আর সে মধ্যবিত্ত পরিবারের অবস্থা কিছুতেই বুঝতে চায় না। একদিন, তোরা এখন বড় হয়ে গেছিস আর এখন আমার একটা দায়িত্ব বাকি আছে, সেটা হলো তোদের দুই বোনের বিয়ে দেওয়া। আর আমি তোদের দুজনের বিয়ে দিতে পারলে একটু শান্তি পাবো, আমার আর কোনো চিন্তা থাকবে না। তাহলে কেন মা, এরকম করে বলছো কেন? আমরা দুই বোনে চাই তোমার পাশে দাঁড়াতে আর তোমার ভরসা হতে, তারপর না হয় বিয়ের কথা পরে ভাবা যাবে। শিলার মুখে এরকম মা দরদি কথা শুনে প্রিয়ার মোটেই বিষয়টা পছন্দ হয় না, তাই সেই মুহূর্তে প্রিয়া একেবারে ফোঁস করে ওঠে। আমার বয়েই গেছে রে মায়ের ভরসা হতে, কারণ মায়ের ভরসা হতে গিয়ে আমার বিয়ের বয়স পেরিয়ে যাবে। তাই মা একদম ঠিক কথাই বলেছে, এখনই সঠিক সময় আমাদের বিয়ে দেওয়া উচিত। আর তুই যদি বিয়ে করতে না চাস তাহলে আমি কিন্তু বিয়ে করে নেব, কারণ আমি আমার বিয়েতে খুব সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরার জন্য অপেক্ষা করছি। আর তার সাথে সাথে আমি আমার বিয়েতে খুব সুন্দর করে সাজতে পারবো, ফটোশুট করতে পারবো। উফ, মজা আর মজা। প্রিয়ার এমন স্বার্থপরের মতো কথা শুনি তার মা এবং দিদি দুজনেরই খুবই খারাপ লাগে। কিন্তু তারা যেহেতু প্রিয়াকে স্নেহ করে তাই তারা প্রিয়াকে কোনো বকাঝকাও করে না। কিছুদিনের মধ্যেই রত্না দেবী তার দুই মেয়ের সঙ্গে তন্ময় এবং প্রীতমের বিয়ে ঠিক করে। তারা দুজনেই অনেক ধনী পরিবারের বিয়ে ছিল আর তাদের দুই বোনকে যেহেতু দেখতে খুবই সুন্দর ছিল তাই প্রথম দেখাতেই তারা দুজনেই শিলা এবং প্রিয়াকে পছন্দ করে। আর সেই জন্য দুই ভাইয়ের মা স্নেহা দেবী তাদের বিয়ের দিনও পাকা করে ফেলে। দেখতে দেখতে তোদের বিয়ের দিন এগিয়ে আসছে, তাই এখন অনেক কেনাকাটা বাকি। শিলা, প্রিয়া, তোদের কিন্তু এখনো বিয়ের লেহেঙ্গা কেনা হয়নি, তাই আমি ভাবছি আজকে তোদের দুই বোনকে আমি সুন্দর দুটো লেহেঙ্গা কিনে দেব। মা, এখন লেহেঙ্গার পেছনে বেকার বেকার টাকা নষ্ট করতে হবে না, কারণ লেহেঙ্গার অনেক দাম। তুমি বরঞ্চ ওই টাকাটা রেখে দাও, পরে যদি কাজে লাগে তাহলে সেই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে। আর বিয়ের লেহেঙ্গা আমরা একদিনের বেশি পরতেও পারবো না, সুতরাং আমরা দুই বোন পাশের দর্জির দোকান থেকে সস্তায় লেহেঙ্গা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বেকার বেকার ব্রাইডাল লেহেঙ্গা কেনার কোনো দরকার নেই। এই, আমার সস্তার লেহেঙ্গা বানাতে বয়েই গেছে। এত বড়লোক পরিবারের সঙ্গে আমাদের দুই বোনের বিয়ে ঠিক হয়েছে, আর আমরা যদি বিয়েতে সস্তার লেহেঙ্গা পরি তাহলে সবাই ভাববে আমরা ভিখিরি। অন্তত আমি কিন্তু সস্তার লেহেঙ্গা পরতে পারবো না। আর তুই যদি মনে করিস তাহলে তুই পাশের দর্জির দোকান থেকে একটা লেহেঙ্গা বানিয়ে নিতেই পারিস, আমার কিছু যায় আসে না। এখনো পর্যন্ত আমাদের বিয়ে হতে পারলো না আর তুই এখন থেকে বড় বড় কথা বলতে শুরু করেছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের দুই বোনের জন্য মাকে এখন দুটো লেহেঙ্গা কিনতে হবে, আর সেটার জন্য অনেক টাকা খরচা হবে। তাই আমি টাকা বাঁচানোর জন্যই তো চেষ্টা করছি।
প্রিয়া শিলার কোনো কথাই শুনতে চায় না। সে তার মাকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে দামি ব্রাইডাল লেহেঙ্গা কিনে দেওয়ার জন্য। তাই রত্না দেবী তার দুই মেয়েকে নিয়ে শহরের একটা বড় লেহেঙ্গার দোকানে চলে যায়। আর সেখানে অনেক দামি দামি লেহেঙ্গা ঝোলানো থাকে, যা দেখে প্রিয়ার খুবই পছন্দ হয়। কিন্তু সেই লেহেঙ্গাগুলোর দাম দেখে শিলা খুবই ভয় পেয়ে যায়। মা, এখানে তো লেহেঙ্গার অনেক দাম, তুমি বেকার বেকার এই দোকানে আমাদেরকে নিয়ে এলে। চলো আমরা এই দোকান থেকে বেরিয়ে যাই আর কোনো একটা ছোট লেহেঙ্গার দোকানে যাই, কারণ এই বড় দোকান থেকে আমরা লেহেঙ্গা কিনতে পারবো না। এরকম বলিস না শিলা, আমি জানি তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস, কিন্তু আমি দুই মেয়ের বিয়ে দেব আর তোদের জন্য লেহেঙ্গা কিনতে পারবো না? এটা কখনো হয়? তোরা দুজনে দেখ না তোদের কোন লেহেঙ্গাটা পছন্দ হচ্ছে, দেখ তো। শিলার আগে প্রিয়া লাফিয়ে লাফিয়ে নিজের জন্য দামি দামি লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে। দোকানের প্রায় প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গায় প্রিয়ার পছন্দ হয়ে যায়, কিন্তু সে তার মায়ের পকেটের কথা চিন্তা করে না। এমনকি দোকানদার ভাবে যে তাদের অনেক টাকা আছে, তাই সে প্রিয়াকে আরো দামি দামি লেহেঙ্গা দেখাতে শুরু করে। এই যে ম্যাডাম দেখুন না, এই লেহেঙ্গাটা প্রিয়াঙ্কা চোপড়া তার বিয়েতে পড়েছিল। আর ওই যে ব্রাইডাল লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন, ওটা দীপিকা পাডুকোনের। তাই আপনার যদি এরকম লেহেঙ্গা পছন্দ হয় আপনি আজকে অর্ডার দিতে পারেন, আমরা সুন্দর করে সেলাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আর এরকম গর্জিয়াস লেহেঙ্গা পরলে আপনাকে বিয়েতে কিন্তু খুব সুন্দর মানাবে, আর এর দাম মাত্র 5 লক্ষ টাকা। ওয়াও, এই লেহেঙ্গাটা কি সুন্দর, আমি দীপিকা স্টাইল লেহেঙ্গাটা নেব। মা, তুমি প্লিজ আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দাও, এই লেহেঙ্গাটা আমাকে কিনে দাও। কারণ দিদি তো বলছে এমনিতেই দোকান থেকে দামি লেহেঙ্গা কিনবে না, তাহলে তুমি অন্তত আমাকে এই দামি লেহেঙ্গাটা কিনে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বোন? তুই বিয়ের জন্য একটা লেহেঙ্গা কিনবি 5 লক্ষ টাকা দিয়ে? তুই ভুলে যাচ্ছিস হয়তো আমাদের বিয়েতে খাওয়া দাওয়া বাজেট পর্যন্ত 5 লক্ষ টাকা নয়, আর তুই একটা লেহেঙ্গা পরবি এত দামি? প্লিজ এরকম জেদ করিস না বোন, মা পারবে না এত টাকা খরচা করতে, তুই কেন বুঝতে পারছিস না? তুই সবসময় আমার সঙ্গে এরকম হিংসা করিস কেন বলতো? আমি আমার বিয়েতে 5 লক্ষ টাকার লেহেঙ্গা পরবো নাকি 50,000 টাকার লেহেঙ্গা পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর মা যদি আমাকে কিনে দেবে বলে, তাহলে তোর অসুবিধা হচ্ছে কেন? মা, তুমি যে করেই হোক আমাকে এই দামি লেহেঙ্গাটা কিনে দাও। প্রিয়া সেই দামি লেহেঙ্গা কিনবে বলে ভীষণ পরিমাণে জেদ ধরে বসে। তাই রত্না দেবীরও আর কিছু করার থাকে না। সে তার বরের পেনশন অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে নিয়ে আসে, আর সেই 2 লক্ষ টাকা অ্যাডভান্স করে প্রিয়ার জন্য সেই লেহেঙ্গা বুক করে ফেলে। আর এর ফলে প্রিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। ম্যাডাম, আপনার লেহেঙ্গাটা বিয়ের দিন একেবারে প্যাকিং অবস্থায় আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই নিন বিল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বিয়ের দিন এত দামি এবং সুন্দর লেহেঙ্গা পরতে পারবে ভেবে প্রিয়া ভীষণ পরিমাণে খুশি হয়। কিন্তু বোনের পেছনে এত টাকা খরচা হয়েছে বলে শিলা আর কিছুতেই লেহেঙ্গা কিনতে চায় না। রচনা দেবী তার বড় মেয়েকে লেহেঙ্গা কেনার জন্য জোর করলেও সে কিছুতেই লেহেঙ্গা কিনবে না বলে ঠিক করে। আর তারা সবাই মিলে কিছুক্ষণ পর বাড়িতে চলে আসে। এমন সময়, হ্যালো শিলা, বলছি আজকে তোমার সময় হবে? তাহলে আজকে আমি তোমার সাথে একটু ডিনার করতে যেতাম আর কি। আর ডিনার করতে গিয়ে দুজনে গল্প করতেও পারবো, আর দুজনকে ভালো করে চিনতেও পারবো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি তাহলে আমাকে বাড়ি থেকে পিক করে নিও, তারপর আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। সন্ধ্যাবেলা শিলা তন্ময়ের সঙ্গে একটা চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে চলে যায়। কিন্তু শিলার মন খারাপ দেখে তন্ময় তার মনের অবস্থা বুঝতে পারে, আর সে বারবার শিলাকে তার মন খারাপের কারণও জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু বিয়ের আগেই শিলা নিজের পারিবারিক ব্যক্তিগত বিষয় তন্ময়কে জানাতে চায় না। দেখো শিলা, আমি অনেকক্ষণ থেকে তোমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে, তাই তুমি আমাকে মন খুলে বলতে পারো। আর আমাকে যদি তুমি নিজের বলে মনে করে থাকো তাহলে নির্দ্বিধায় আমাকে বলো, কোনো অসুবিধা নেই। দেখো, তুমি আমাদের পারিবারিক অবস্থা বুঝতেই পারছো। আমার মা ছোটবেলা থেকে 2 বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আর যা করেছে সব নিজে একাই করেছে, বাবার পেনশনের উপর ভিত্তি করে করেছে। কিন্তু আমার বোন আমাদের কষ্ট বুঝতে পারে না, সেই জন্য ও কালকে 2 লক্ষ টাকা দিয়ে অগ্রিম একটা লেহেঙ্গা বিয়ের জন্য বুক করেছে। হোয়াট? তোমার বোন 2 লক্ষ টাকাতে বিয়ের লেহেঙ্গা ভাগ করে এসেছে? সত্যি তোমার বোনের মাথা খারাপ আছে জানো তো। আর তুমি বিয়ের জন্য লেহেঙ্গা কেননি? না না, আমার বোনের বিয়ের লেহেঙ্গা কেনার ধুম দেখে আমার লেহেঙ্গা কেনার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। আমি ঠিক করেছি বিয়ের দিন হালকা পাতলা একটা বেনারসি শাড়ি পরে বিয়েটা করব। কিন্তু আমি থাকতে সেটা তো হতে দেবো না। তুমি বিয়ের দিন তোমার বোনের থেকেও সুন্দর লেহেঙ্গা পরে বিয়ে করবে, কিন্তু লেহেঙ্গাটা হবে কম দামি, বুঝেছো? তন্ময়ের এমন কথা শুনে শিলা হেসে ওঠে, কারণ এখনকার দিনে বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা তাও আবার সুন্দর অথচ কম দামি, এমনও যে হতে পারে শিলা সেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। আরে হাসছো কেন? আসলে আমার একজন বন্ধু আছে, সে বোম্বে থেকে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করে এসেছে, আর ও দারুণ লেহেঙ্গা বানায়। আর আমি যদি বলি আমার বইয়ের জন্য লেহেঙ্গা বানিয়ে দিতে, ও তাহলে অনেক সস্তায় লেহেঙ্গা বানিয়ে দেবে, বুঝেছো? শিলা তন্ময়ের কথা শুনে খুবই খুশি হয়, আর অনেক কম টাকায় সে তন্ময়ের বন্ধুকে নিজের বিয়ের লেহেঙ্গা বানানোর অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে প্রিয়া দিনরাত নিজের দামি লেহেঙ্গা বাড়িতে ডেলিভারি হওয়ার স্বপ্ন দেখতে থাকে,
আর বারবার দোকানে ফোন করতে থাকে। আমি যখন বলেছি আপনাকে বিয়ের দিন লেহেঙ্গা ঠিক সময় ডেলিভারি করে দেবো, তার মানে আপনি সেই লেহেঙ্গাটা ঠিক সময় পেয়ে যাবেন, তাই আপনি বারবার ফোন করবেন না, বুঝেছেন? এই শুনে প্রিয়া ফোন কেটে দেয়। আর দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। আর বিয়ের দিন তন্ময়ের বন্ধুর বানানো লেহেঙ্গা শিলার বাড়িতে চলে আসে, কিন্তু প্রিয়ার দামি লেহেঙ্গা কিছুতেই তার বাড়িতে ডেলিভারি হয় না। আর অন্যদিকে শিলার লেহেঙ্গাটা দেখতে ভীষণ পরিমাণে সুন্দর ছিল, তাই বিয়ের সময় শিলা সেই লেহেঙ্গা পরে তৈরি হয়ে নেয়। কিরে প্রিয়া, তোর 5 লক্ষ টাকার লেহেঙ্গা কোথায়? আমি তো আমার সস্তার কম দামি লেহেঙ্গা পরে তৈরি হয়ে নিয়েছি, কিন্তু তোর লেহেঙ্গা এখনো বাড়িতে ডেলিভারি হলো না কেন? তুই এখন কি পরে বিয়ে করবি? দিদি, তুই একদম আমার কাটা খাই নুনের ছিটে দিবি না বলে দিলাম। আর তোর লেহেঙ্গা সস্তা বলে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, আর তুই পরে নিতে পেরেছিস, কিন্তু আমার লেহেঙ্গা দামি বলে ডেলিভারি হতে সময় লাগবে। তুই আমার লেহেঙ্গা নিয়ে চিন্তা করিস না। এই বলে প্রিয়া তার দিদিকে ঘর থেকে বের করে দেয়। আর শিলা সেখান থেকে বেরিয়ে বিয়ের মণ্ডপে চলে গেলেও প্রিয়া কিছুতেই বিয়ের মণ্ডপে যেতে পারে না, কারণ এখনো পর্যন্ত প্রিয়া তার লেহেঙ্গা হাতে পায় না। সে বারবার করে দোকানদারকে ফোন করে, কিন্তু দোকানদারের ফোন সুইচ অফ থাকে। ফলে প্রিয়া ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। আর এমন সময় বিয়ের লগ্ন প্রায় পেরিয়ে যেতে বসে, তাই রত্নাদেবী দেরি করতে চায় না। ইস, কি লজ্জার ব্যাপার, প্রিয়া এখনো তৈরি হয়ে বিয়ের মণ্ডপে আসতে পারলো না। আমার সব টাকা খরচা করিয়ে এমন ব্রাইডাল লেহেঙ্গা অর্ডার করালো যে লেহেঙ্গাটা এখনো পর্যন্ত বাড়িতে এলো না। যেমন হোক করে এখন তাড়াতাড়ি শিলার বিয়েটা অন্তত সঠিক সময়ে দিয়ে দিই, তারপর দেখা যাবে। এই বলে রত্নাদেবী প্রথমে তার বড় মেয়ের বিয়ে তন্ময়ের সঙ্গে দিয়ে দেয়। আর ঠিক তারপরে সবাই মিলে প্রিয়ার ঘরের কাছে গিয়ে দেখে যে প্রিয়া তখনও বাড়ির জামা কাপড় পরে বসে আছে আর ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। নিজের বোনকে কান্নাকাটি করতে দেখে শিলার খুবই মন খারাপ করে, কিন্তু শিলার কাছে সেই সময় কোনো উপায়ও থাকে না। বোন, আমার মনে হয় ওই লেহেঙ্গার দোকানদার আমাদের সঙ্গে ফ্রড করেছে। তুই দয়া করে কান্নাকাটি করিস না, এখন যে করেই হোক বিয়েটা সঠিক সময়ে হওয়া দরকার, না হলে শ্বশুরবাড়ির লোক কিন্তু খুব রাগারাগি করছে। কিন্তু দিদি, আমার লেহেঙ্গাটা তো এখনো আসেনি, তাহলে আমি কি পরে বিয়ে করব? আমার তো দামি ব্রাইডাল লেহেঙ্গা পরা নিয়ে কত শখ ছিল, কিন্তু আজকে সব নষ্ট হয়ে গেল। আমি মায়ের টাকা নষ্ট করে ফেললাম। দেখ, এসব কথা আর ভাবলে হবে না, যা হয়েছে সেটা বাদ দে। আমি বরঞ্চ আমার লেহেঙ্গাটা খুলে তোকে দিচ্ছি, তুই এই লেহেঙ্গাটা পরে বিয়ে করে নে, কারণ আমার আর তোর লেহেঙ্গার সাইজ কিন্তু একেবারে একই রকমের, তাই কোনো অসুবিধা হবে না। নে নে, ঝটপট পরে নে। এই বলে শিলা তার বিয়ের লেহেঙ্গা তাড়াতাড়ি করে তার বোনকে খুলে দেয়, আর প্রিয়া সেই লেহেঙ্গা পরে তৈরি হয়ে নেয়। এভাবে দুই বোন একই লেহেঙ্গা পরে একে একে বিয়ে সম্পন্ন করে, আর এতে করে তাদের কোনো অসুবিধাও হয় না। এরকম একই লেহেঙ্গা পরে বিয়ে করার ফলে তাদের দুই বোনের ভালোবাসা আরো বেড়ে যায়। আর প্রিয়া নিজের ভুল বুঝতে পেরে তার দিদির কাছে ক্ষমা চায়। আর বিয়ের পর তারা যখন লেহেঙ্গার দোকানে খবর নিতে যায়, তখন তারা সেই দোকানদারকে কিছুতেই খুঁজে পায় না। কি সাংঘাতিক, আমাদের এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। দিদি, তার মানে ওই লোকটা আমাদেরকে ঠকিয়ে 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। আর এখানে দেখ, লেহেঙ্গার দোকানও নেই। তার মানে ওরা প্রত্যেক সময় জায়গায় জায়গায় এরকম লেহেঙ্গার দোকান তৈরি করে লোকজনকে ঠকায়, আর সেকেন্ড হ্যান্ড কপি লেহেঙ্গা দোকানে ঝুলিয়ে রাখে। এই জন্যই বলে সবসময় দাম দিয়ে কোনো জিনিস বিচার করতে নেই। কি আর করা যাবে, যা হওয়ার সেটা হয়ে গেছে। তাই এখন আমাদের মায়ের যে টাকাটা নষ্ট হয়েছে সেই টাকাটা ফেরত দিতে হবে। প্রিয়া যখন তার স্বামীকে এই ঘটনা জানায়, তখন তার স্বামী প্রিয়ার হাতে 2 লক্ষ টাকা দিয়ে দেয়, কারণ প্রিয়ার স্বামী অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। আর প্রিয়া সেই টাকা নিয়ে তার মাকে ফেরত দেয়। তারপর থেকে কখনোই শিলার ছোট বোন দাম দিয়ে কোনো জিনিসের বিচার করে না। আর বিয়ের পর তারা দুই বোন শ্বশুরবাড়িতে গিয়ে হাসি খুশি সংসার করতে থাকে।